টপিকটার মধ্যে আমরা যে পার্টগুলো করে এসেছি সেইগুলো নিয়ে একটু ডিসকাস করা হয়েছিল। যেমন ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বলতে কি বোঝায়, ডাইপোল মোমেন্ট কে যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয় তাহলে ফোর্স কেমন হয়, টর্ক কেমন হয়, এনার্জি কেমন হয়, একটা ডাইপোলের সাথে আরেকটা ডাইপোলের ইন্টারাকশনকে কিভাবে স্টাডি করা যায়, এইগুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম, যেগুলো বেসিক্যালি বলতে পারো বেসিস অফ ডাইলেকট্রিক প্রপার্টিজ অফ ম্যাটার। এবার আমরা ডাইলেকট্রিক প্রপার্টিজ অফ ম্যাটারের মধ্যে ঢুকেছিলাম। সেখানে সেন্ট্রাল আইডিয়াটা ছিল এইরকম যে একটা ইনসুলেটিং মেটেরিয়াল, সেই ইনসুলেটিং মেটেরিয়ালের মধ্যে কোনো রকম ফ্রি চার্জ নেই, বা ফ্রি চার্জ থাকলেও সেটা খুব ইনসিগনিফিকেন্ট, যেটাকে আমরা ক্যালকুলেশনের মধ্যে ধরবই না। এবার যদি এই ডাইলেকট্রিক মেটেরিয়ালকে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বসানো হয় তাহলে বিভিন্ন কারণে এর মধ্যে একটা নেট ডাইপোল মোমেন্ট ইনডিউসড হতে পারে। হ্যাঁ, আমরা সেগুলো ডিসকাস করেছিলাম। অ্যাটমিক ডাইপোল মোমেন্ট ইনডিউসড হতে পারে, বা ওরিয়েন্টেশনাল ডাইপোল মোমেন্ট কন্ট্রিবিউট করতে পারে। এরকম বিভিন্ন পসিবিলিটি গুলো ডিসকাস করা হয়েছিল। At the end আমরা যেটা বলেছিলাম যে when such a substance is placed in an external field, a net dipole moment will be developed within the material per unit volume। এই ডাইপোল মোমেন্টটাকে বলা হয় পোলারাইজেশন। আমরা এই পোলারাইজেশনটা নিয়ে ডিসকাস করছিলাম। তাহলে বোঝা গেল যে কোন একটা ডাইলেকট্রিক মেটেরিয়ালকে যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বসানো হয় এখানে পোলারাইজেশন ইনডিউসড হবে। সোজা কথা, এর মধ্যে একটা নেট ডাইপোল মোমেন্ট থাকবে। আমরা দেখে এসেছি যে ডাইপোল মোমেন্টের জন্য এক্সটার্নাল কোনো পয়েন্টে ফিল্ড পোটেনশিয়াল ডেভেলপ হয়। সেই ফিল্ডের ভ্যালু কত, পোটেনশিয়ালের ভ্যালু কত, সেইগুলোকে আমরা ক্যালকুলেট করে এসেছি। তাহলে যখন কোনো একটা পোলারাইজড অবজেক্টের জন্য পোলারাইজড অবজেক্টের জন্য যখন একটা ইনসুলেটিং অবজেক্টের জন্য যখন ফিল্ড পোটেনশিয়াল ক্যালকুলেট করব আমাদেরকে, তাহলে পোলারাইজেশনের কথাটা মাথায় রাখতে হবে। এটাকে আরো ডিটেলে স্টাডি করা হয়েছে। আমরা দেখিয়েছিলাম যে একটা পোলারাইজড অবজেক্টের জন্য ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল, এইটা দুটো প্যারামিটার দ্বারা ডিফাইন্ড হয়। একটা হচ্ছে ভলিউম ডিস্ট্রিবিউশন অফ বাউন্ড চার্জেস, আর একটা হচ্ছে সারফেস ডিস্ট্রিবিউশন অফ বাউন্ড চার্জেস। এইগুলো আমরা দেখে এসেছি আর কি। তারপর গাউসেস ল ডিসকাস করা হয়েছিল, গাউসেস ল এর অ্যাপ্লিকেশন গুলো করছিলাম। একটা অ্যাপ্লিকেশনও বলা হয়েছে, আজকে আমরা পরের অ্যাপ্লিকেশনটা বলবো আর কি। এক্সাম্পল 2 যেটা বলা আছে, consider a straight wire of radius a which carries a line charge density lambda and surrounded by a cylinder of radius b made of dielectric material। ছবিটা নিশ্চয়ই ইমাজিন করতে পারছো যে একটা স্ট্রেট ওয়্যার আছে, যে স্ট্রেট ওয়্যারটা রেডিয়াসটা হচ্ছে a, আর পার ইউনিট লেন্থ চার্জ ডেনসিটিটা হচ্ছে সাম ল্যামডা। এটা কিন্তু ফ্রি চার্জের কথাই বলা আছে। হ্যাঁ, ফ্রি চার্জ ডেনসিটির কথাই বলা আছে। It is surrounded by a cylinder of radius b, which is made of dielectric material। তাহলে এই ডাইলেকট্রিক মেটেরিয়ালটা তার সেটা বেসিক্যালি কি, তোমার একটা অ্যানিউলার সিলিন্ডার, যার ইনার রেডিয়াসটা a আর আউটার রেডিয়াসটা হচ্ছে b। Okay, so we have to determine the d field, e field, p field, and sigma b and rho b, electric displacement vector, electric field, polarization vector, আর ওই চার্জ ডেনসিটি গুলোকে বের করতে হবে। কিভাবে এগোতে হবে বলেছিলাম, দেখো যে ফ্রি চার্জ ডিস্ট্রিবিউশনটা সিমেট্রি কেমন রয়েছে, অ্যাকর্ডিংলি গাউসেস লটাকে অ্যাপ্লাই করো। একটা গাউসিয়ান সারফেস কনসিডার করে গাউসেস ল অ্যাপ্লাই করো। যেহেতু এখানে তোমার সিলিন্ড্রিক্যাল সিমেট্রি রয়েছে, we must consider a coaxial cylindrical Gaussian surface. The radius is within A and B. আমরা একটা কোয়াক্সিয়াল সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেসের কথা কনসিডার করছি, যার রেডিয়াসটা হচ্ছে এ থেকে বি এর মধ্যে কিছু একটা আর কি, সাম আর। বুঝতে পারছো? তাহলে এই যে ইমাজিনারি গাউসিয়ান সারফেসটা, সেইটা ওই ডাইলেকট্রিক মেটেরিয়ালটার মধ্যে আছে। এবার গাউসেস লটাকে অ্যাপ্লাই করো। এখানে একটা স্পেলিং এরর হয়েছে দেখতে পাচ্ছ। গাউসেস লকে যদি অ্যাপ্লাই করো, উই হ্যাভ d ডট ds ইকুয়ালস টু টোটাল ফ্রি চার্জ ইনক্লোজড বাই দি সারফেস
এবার সেই আর্গুমেন্ট গুলোকে পুট করো। ডি ডট ডিএস যদি আমরা সিলিন্ড্রিক্যাল সারফেস দিয়ে করি, আই মিন সার্কুলার সারফেস গুলোর মধ্যে দিয়ে কোনো রকম ফ্লাক্স থাকবে না, ডি ফিল্ডটা রেডিয়াল ডিরেকশনে, ফ্রম সিমেট্রি এটা বলা যায়। ডি ডট ডিএস এইটা তাহলে সিলিন্ড্রিক্যাল সারফেসে ডি ইন্টু ডিএস হবে। আর যেহেতু ডিটা তোমার ইউনিফর্ম থ্রু আউট দি সিলিন্ড্রিক্যাল সারফেস, এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি, তাহলে এফেক্টিভলি আমাদের এই সারফেস ইন্টিগ্রালটা থেকে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা 2πr এর ইন্টু ডি। আর যে ওয়্যারটার কথা বলা হয়েছিল সেই ওয়্যারটার চার্জ ডেনসিটি কত, ল্যামডা। ওয়্যারের চার্জ ডেনসিটি যেহেতু ল্যামডা, টোটাল চার্জ এনক্লোজড বাই দি সিলিন্ডার উইল বি ল্যামডা ইন্টু এল। এল বাদ দিয়ে দাও, এখান থেকে ডি ভ্যালুটাকে ক্যালকুলেট করো অ্যাজ ল্যামডা বাই 2πr। এবার জিনিসটাকে ভেক্টর ফর্মে লেখো। আমরা অলরেডি বলেছি সিমেট্রি কনসিডারেশন থেকে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা রেডিয়াল ডিরেকশনে আছে, তাহলে ডি ইকুয়ালস টু ল্যামডা বাই 2πr ইন্টু আর ক্যাপ। যদি ডি জানো, ইটাকে বের করে ফেলা যায়, বিকজ ডি ইকুয়ালস টু এপসিলন ইন্টু ই, সো ই ইকুয়ালস টু ডি বাই এপসিলন। ডি যেটা পেয়েছো সেটাকে এপসিলন দিয়ে ডিভাইড করে দাও টু অবটেন দি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। ওকে, নাও ক্যালকুলেট দি পোলারাইজেশন। উই অ্যাজিউম দি ডাইইলেকট্রিক মেটেরিয়াল টু বি লিনিয়ার। লিনিয়ার ডাইইলেকট্রিক মেটেরিয়ালের ক্ষেত্রে পোলারাইজেশন আর ইলেকট্রিক ফিল্ড কিভাবে রিলেটেড? P equals to epsilon 0 chi e into electric field, chi e being the electrical susceptibility of the material. এবার এখানে ই ভ্যালু যেটা পেয়েছো সেটাকে সাবস্টিটিউট করে দাও, তাহলেই হবে পোলারাইজেশন ভেক্টরের এক্সপ্রেশনটা পেয়ে যাবে। নেক্সট কাজগুলো একদম মেথডিক্যাল, হ্যাঁ, একটার পর একটা কিভাবে বের করা যায় সেগুলো আগের প্রবলেমে যেমন ভাবে এক্সপ্লেন করা হয়েছে এখানেও একদম একই রকম অ্যাপ্রোচ। সিগমা বি, ইউজ দি ডেফিনিশন পি ডট এন ক্যাপ। পি ডট এন ক্যাপ এটা যখন করছো ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইট অন দি সারফেস অফ দি মেটেরিয়াল। মেটেরিয়ালটা সারফেসে করতে হবে। এখানে খেয়াল করে দেখো ডাইইলেকট্রিক মেটেরিয়ালের কিন্তু দুটো সারফেস রয়েছে, এইখানে আরো একটা পার্ট করা যেত, সেটা এখানে মিসিং দেখতে পাচ্ছি। সিগমা বি যদি ক্যালকুলেট করো, সিগমা বিটা কিন্তু দুটো সারফেসেই করা উচিত। তার কারণ এই সিলিন্ডারটার যে ডাইইলেকট্রিক মেটেরিয়ালটা, পোলারাইজেশন কোথায় হচ্ছে? পোলারাইজেশনটা হচ্ছে ডাইইলেকট্রিক মেটেরিয়ালটার মধ্যে। এখানে ডাইইলেকট্রিক মেটেরিয়ালটার ইনার রেডিয়াসটা এ, আউটার রেডিয়াসটা বি। কাজেই পি ডট এন ক্যাপ এইটা যখন ক্যালকুলেট করব আমরা ইনার সারফেসটার জন্য ক্যালকুলেট করব, আউটার সারফেসটার জন্য ক্যালকুলেট করব। যখন আউটার সারফেসের ইনার সারফেসের জন্য এখানে ক্যালকুলেট করা আছে দেখতে পাচ্ছি, ইনার সারফেসে যদি ক্যালকুলেট করো তাহলে পি ডট এন ক্যাপ এখানে একটা নেগেটিভ সাইন হওয়া উচিত ছিল। পি ডট এন ক্যাপ একটু যদি খাতা পেন নিয়ে বসে থাকো তাহলে এখানটা একটু মডিফাই করো। পি ডট এন ক্যাপ এইটা কিন্তু তোমার পি ডট মাইনাস আর ক্যাপ হওয়া উচিত ছিল। ইনার সারফেসে যদি বলো তাহলে এটা মাইনাস আর ক্যাপ হবে, তাহলে এখানে একটা নেগেটিভ সাইন থাকবে। আর যদি আউটার সারফেসে ক্যালকুলেট করতে চাও, কোশ্চেনে যেটা বলা আছে যে সিলিন্ডারটা রেডিয়াসটা হচ্ছে বি, আউটার সারফেসে যদি ক্যালকুলেট করতে চাও ডাইইলেকট্রিক মেটেরিয়ালটা, তাহলে ইউ হ্যাভ টু পুট আর ইকুয়ালস টু বি, ইন ক্যাপ উইল বি সিম্পলি আর ক্যাপ। এখানে তাহলে এক্সপ্রেশনটা একই হবে এক্সেপ্ট 1/b হবে আর কি। আর এরপর রবি যদি ক্যালকুলেট করতে চাও, চার্জ ডেনসিটি ডিস্ট্রিবিউটেড ওভার দি ভলিউম, চার্জ ডিস্ট্রিবিউটেড ওভার ভলিউম, তার ডেনসিটি যদি বের করতে চাও সেক্ষেত্রে জাস্ট মাইনাস ডেল ডট পি এইটাকে ইভ্যালুয়েট করতে হবে। এখানে দেখতেই পাচ্ছ যে ভেরিয়েবল টার্ম হচ্ছে আর ক্যাপ বাই আর, এইটাকে যদি ইভ্যালুয়েট করো ইউ উইল হ্যাভ ইট 1/r স্কোয়ার। হ্যাঁ, এরকম ধরনের একটা এক্সপ্রেশন আমরা পাবো আর কি, রো বি ইকুয়ালস টু দিস আর সিগমা বি ইকুয়ালস টু দিস। এটা কি ভুল হয়েছে? আর ক্যাপ বাই আর এটা 0 হবে নাকি আর ক্যাপ বাই আর এটা 1/r স্কোয়ারই হবে? স্যার হ্যাঁ হ্যাঁ বলো তো। মাইনাস হবে একটা সামনে। কোথায়? এইখানটা এইটা হ্যাঁ এই মাইনাসটা হবে। এক্সপ্রেশনটা হুম না, ডেল ডট আর ক্যাপ বাই আর স্কোয়ার করলে তো একটা মাইনাস আসবে। না স্যার ওটাতে আসবে না। আসবে না? না আচ্ছা আচ্ছা, যাই হোক এখানটা একটু দেখে নিও আর কি। হ্যাঁ, এটা একটু একটু নিজেদের হাতে করে নিও, মাইনাস একটা আসতে পারে বলছো, আমিও নোট করে রাখছি, একটু দেখে জানাবো। এক মিনিট।
এটা এটা মানে আমি ওই লাস্ট টাইম তোমাদের ক্লাস নোটটাতে দেখবে ওই ডেল ডট আর ক্যাপ বাই আর বলেই ছেড়ে দেওয়া রয়েছে আর কি, তারপরে আর কষা নেই। স্টুডেন্টই করেছিল। যাই হোক, তো এইটাই হচ্ছে তাহলে এক্সপ্রেশন আর কি। এরপর সিমিলার আর একটা এক্সাম্পল নাও। Consider a charged metal sphere of radius a, total charge q, and is surrounded by a concentric dielectric spherical shell of inner radius a and outer radius b. এবার ওই রকমই আগে কি ছিল, একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার ছিল, এখানে ইনস্টেড কি হচ্ছে একটা তোমার মেটাল স্ফিয়ার আছে আর কি। একটা মেটাল স্ফিয়ার আছে যার রেডিয়াসটা এ, টোটাল চার্জটা কিউ বলে দেয় রয়েছে। এবার এইটা সারাউন্ডেড বাই এ কনসেন্ট্রিক ডাইলেকট্রিক স্ফেরিক্যাল সেল অফ ইনার রেডিয়াস এ এন্ড আউটার রেডিয়াস বি। তাহলে ডি ই পি এই ভ্যালুগুলো কত, এইগুলো বের করতে হবে। হ্যাঁ, একদম একদম একই রকম অ্যাপ্রোচ। আমরা যদি তোমার আর লেস দেন এ, সেইখানে গাউসিয়ান সারফেসটা কনসিডার করি। আর লেস দেন এ মানে কি, উই আর ইনসাইড দি মেটাল স্ফিয়ার, right? R less than A, if we consider a concentric spherical Gaussian surface of radius less than A, we are basically inside the metal sphere, and inside the metal sphere there is no free charge, so that will make closed surface integral d dot ds equals to 0, that is d equals to 0. Thus inside the metal displacement field is 0, so is the electric field. Electric field 0, displacement vector 0, এবং পোলারাইজেশনটাও ডেফিনেটলি 0 হবে। পোলারাইজেশনটা ডাইলেকট্রিক মেটেরিয়ালের মধ্যেই হয়, কাজে মেটাল স্ফিয়ারের মধ্যে পোলারাইজেশনটা 0, সিগমা বি ইকুয়ালস টু 0, রো বি ইকুয়ালস টু 0। Next, apply Gauss's law over the spherical Gaussian surface of radius greater than a. যদি রেডিয়াসটা গ্রেটার দেন এ হয়, বেসিক্যালি উই আর আউটসাইড দি ডাইলেকট্রিক স্ফিয়ার। ডাইলেকট্রিক স্ফিয়ারটার বাইরে যদি থাকি এবং গাউসেস ল অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো, ডি ডট ডিএস ইকুয়ালস টু কিউ টোটাল চার্জ। টোটাল চার্জ কিউ এইটার সাথে সমান। জাস্ট এ মিনিট, কি চাই, ওইটা সুইচ অন করে দাও, সাদা চার্জারের সুইচটা। কোনটা, ট্যাবটা? ও আচ্ছা, দেখো। তো এখান থেকে তাহলে ওই সিমেট্রি কনসিডারেশন গুলো যদি অ্যাপ্লাই করা হয় স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেসে, যেমন হয় ডি আর ডিএস ভেক্টর প্যারালাল অ্যাট এভরি পয়েন্ট, এবং তোমার ডিটা ম্যাগনিটিউডে ইউনিফর্ম থ্রু আউট দি গাউসিয়ান সারফেস, তাহলে ডি সমান কিউ বাই 4πr²। এরকম ভাবে আমরা ডি ভেক্টরটাকে বের করতে পারি। যদি ভেক্টর ফর্মে লেখা হয়, ইট উইল বি কিউ বাই 4πr² ইন্টু আর ক্যাপ। এবার ইউ নো ডি ইকুয়ালস টু এপসিলন ইন্টু ই। এবার এই এপসিলনটা কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা ফ্রি স্পেসে করছি। এখানে যে ডি ভেক্টরটা ক্যালকুলেট করা হয়েছে, দ্যাট ইজ আউটসাইড দি ডাইলেকট্রিক মেটেরিয়াল। আর গ্রেটার দেন এ নয়, এটা আর গ্রেটার দেন বি হওয়া উচিত ছিল। এটা আর গ্রেটার দেন বি হওয়া উচিত ছিল। কেমন, এই জায়গাটায় অ্যাপ্লাইং গাউসেস ল ওভার অ্যানাদার কনসেন্ট্রিক স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেস অফ রেডিয়াস আর গ্রেটার দেন বি, আর গ্রেটার দেন বি। ওকে, সেটাই। এবার যদি আর গ্রেটার দেন বি তে অ্যাপ্লাই করো, তাহলে তোমার এখানে এপসিলনের ভ্যালুটা অ্যাকচুয়ালি এপসিলন 0। ইউ আর বেসিক্যালি আউটসাইড দি ডাইলেকট্রিক মেটেরিয়াল, তাহলে সেখানে এপসিলনের ভ্যালুটা এপসিলন 0 ফ্রি স্পেসের যে পারমিটিভিটি তার সাথে সমান। এখান থেকে ই ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারো। এবার তুমি ডি ক্যালকুলেট করেছো, ই ক্যালকুলেট করেছো, ইউ নো হাউ পি ইজ রিলেটেড। পি এর এক্সপ্রেশনটা কি হয়, পি এর এক্সপ্রেশন কি হয়, পি ইকুয়ালস টু এপসিলন 0 কাই ই ইনটু ইলেকট্রিক ফিল্ড। এখন যেহেতু আমরা ডাইলেকট্রিক মেটেরিয়ালের বাইরে রয়েছি, কাজে এখানে কোনো ইলেকট্রিক্যাল সাসেপ্টিবিলিটি নেই। কাই ই ইকুয়ালস টু 0, আউটসাইড দি ডাইলেকট্রিক মেটেরিয়াল দেয়ার ইজ নো পোলারাইজেশন। সো এটা একটা ন্যাচারাল স্পেকুলেশন যে পি ইকুয়ালস টু 0। আর পিটা যদি 0 হয়, ডেফিনেটলি রো বি বা সিগমা বি এইগুলো 0 হবে। ওকে, এবার let us apply Gauss's law over the concentric spherical Gaussian surface of radius r, which is in between a and b. অর্থাৎ ডাইলেকট্রিক মেটেরিয়ালটার মধ্যে যদি কোনো একটা গাউসিয়ান সারফেসকে নেওয়া হয়, সেক্ষেত্রে ডি ভেক্টর, ই ভেক্টর, পি ভেক্টর এগুলো কেমন হয় বের করা যায়। দেখো এখানে খুব সিম্পল অ্যাপ্রোচই করা হয়েছে। আগের মতো যেভাবে বললাম, ডিটাকে ক্যালকুলেট করা হয়েছে অ্যাজ কিউ বাই 4πr²।
এখান থেকে ইটা ক্যালকুলেট করা হয়েছে। এইখানে যখন ইটা ক্যালকুলেট করছি আমরা কিন্তু এপসিলন ইউজ করছি, বিকজ উই আর ইনসাইড দি ডাইলেকট্রিক মেটেরিয়াল। So E equals to Q by 4 pi epsilon into R square multiplied by R cap. এটা জানো, readily you can calculate the polarization vector. Polarization vectorটা কি হবে? epsilon 0 chi E into electric field. Electric field এর ভ্যালুটা এই এক্সপ্রেশনটাকে বসিয়ে দাও। Now you determine rho b and sigma b. এবারে রো বি বা সিগমা বি যখন বের করছো, পার্টিকুলারলি রো বি সিগমা বি যখন বের করছো, তখন একটা জিনিস খুব কেয়ারফুল থাকতে হবে, যে তোমার এটা আমি কোন সারফেসে করছি, এটা কোন সারফেসে ক্যালকুলেট করা হচ্ছে। ডাইলেকট্রিক মেটেরিয়ালটা যেহেতু তোমার একটা সেল, স্ফেরিক্যাল সেল, তার একটা ইনার রেডিয়াস আছে, আউটার রেডিয়াস রয়েছে, সুতরাং দুটো সারফেসেই আমাদেরকে বাউন্ড চার্জ ডেনসিটিটা ক্যালকুলেট করতে হবে। যখন আমরা ইনার সারফেসে করব, ডেফিনিশন ইজ দিস পি ডট এন ক্যাপ আর ইকুয়ালস টু এ, তাহলে এখানটায় তোমার একটা মাইনাস সাইন হবে, এগেন মাইনাস সাইনটা এখানে মিসিং, বিকজ এন ক্যাপ ইকুয়ালস টু মাইনাস আর ক্যাপ, এন ক্যাপ ইকুয়ালস টু মাইনাস আর ক্যাপ, তাহলে এখানটা একটা নেগেটিভ সাইন হবে, হ্যাঁ এখানটা একটা নেগেটিভ সাইন হবে। নেক্সট, সিগমা বি যখন ক্যালকুলেট করছো অন দি আউটার সারফেস, ওভার দি আউটার সারফেস, সেখানে এন ক্যাপটা অ্যাজ ইট ইজ আর ক্যাপের সাথে সমান, জাস্ট ইউ হ্যাভ দি এক্সপ্রেশন ফর পি, এবার ডট প্রোডাক্ট নিলে যেটা হয় সেটাই লেখা রয়েছে আর কি। এখানটা একটা মাইনাস সাইন হবে, এছাড়া আর কিছু নয়। তারপর রো বিটাকে ক্যালকুলেট করো ইনসাইড দি ডাইলেকট্রিক মেটেরিয়াল, দেখো কোনো রকম বাউন্ড চার্জ ডেনসিটি আছে কিনা, মাইনাস ডেল ডট পি, এটাকে যদি ক্যালকুলেট করো দেখবে যে ডেল ডট আর ক্যাপ বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা কিন্তু আইডেন্টিক্যালি 0, তার কারণ আমরা এই ডিফারেন্সিয়েশনটা করছি, আমরা এই ডাইভারজেন্সটা ক্যালকুলেট করছি উইদিন দি ডাইলেকট্রিক মেটেরিয়াল, যেখানে আর ভ্যালুটা রেঞ্জেস ফ্রম এ টু বি, আর এর ভ্যালুটা এ থেকে বি এর মধ্যে রয়েছে, কাজে ডেল ডট আর ক্যাপ বাই আর স্কোয়ারটা এই রেঞ্জে 0ই হবে। রো বিটা 0, সিগমা বি ইকুয়ালস টু দিস ওভার দি ইনার সারফেস একটা নেগেটিভ সাইন হবে, সিগমা বি ওভার দি আউটার সারফেস ইকুয়ালস টু দিস। এখান থেকে খুব ইজিলি খেয়াল করতে পারছো যে টোটাল বাউন্ড চার্জটা কত। রবিটা তো কোনোভাবেই কন্ট্রিবিউট করছে না, রবির জন্য টোটাল বাউন্ড চার্জের কন্ট্রিবিউশনটা 0। সিগমা বি এট আর ইকুয়ালস টু এ, তার জন্য টোটাল বাউন্ড চার্জটা কত, এইটা মাল্টিপ্লাইড বাই 4 পাই এ স্কয়ার, মাল্টিপ্লাইড বাই 4 পাই এ স্কয়ার, বুঝতে পারছি স্কয়ার গুলো বাদ চলে যাবে, 4 পাইও বাদ চলে যাবে, মাইনাস কাই বাই 1 প্লাস কাই ইনটু কিউ থাকবে। আর যদি এই সিগমা বিটাকে আউটার সারফেসে যদি টোটাল বাউন্ড চার্জটা ক্যালকুলেট করো, সেইটাকে তাহলে 4 পাই বি স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেখো 4 পাই বি স্কয়ার নিউমারেটর ডিনোমিনেটরে বাদ চলে যাবে। আগে ইনার সারফেসের টোটাল চার্জ আর আউটার সারফেসের যে টোটাল চার্জ, দুটো সেম ইন ম্যাগনিটিউড, বাট পোলারিটিটা অপোজিট, এই সামটা যদি নাও সেটাতে তাহলে 0 হয়ে যাবে। ওকে, এরকম ভাবে আমরা গাউসেস লকে অ্যাপ্লাই করতে পারি, এবং গাউসেস লকে অ্যাপ্লাই করে বের করতে পারি যে তোমার ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর কেমন, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কেমন, পোলারাইজেশন কেমন, বাউন্ড চার্জ সম্পর্কে ইনফরমেশন গুলো আমরা এক্সট্রাক্ট করতে পারি। বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো, এখান পর্যন্ত যেগুলো ডিসকাস করলাম প্রশ্ন থাকলে বলো। হ্যালো, হ্যাঁ প্রশ্ন থাকলে বলো। নেই স্যার। নেই, আচ্ছা ওকে। জাস্ট ওই যে এরর গুলো রয়েছে সেগুলো একটু জাস্ট কেয়ারফুল হয়ে করে নিও, কেমন দেখে নিও একটু। তোমাদের তো এমনি নিজে হাতে করতে বলেছিলাম, একটু দেখে নিও আর কি, এই ভুলগুলো দুটো চারটে থাকবেই আর কি, আমাকে তাহলে একদম আদারওয়াইজ খুঁটিয়ে দেখতে হবে। নেক্সট, সাম প্রবলেমস অন ডাইলেকট্রিক্স। এই ডাইলেকট্রিকে আমরা যেগুলো পড়েছি সেগুলোর উপর কিছু প্রবলেম দেয়া রয়েছে, সেগুলো একটু দেখে রেখো, আমি একটু ডিসকাস করে দিচ্ছি। যেমন এইটা একটা খুব সিম্পল প্রবলেম, so that electric field inside a uniformly polarized sphere is this. হ্যাঁ, ধরো তোমার একটা ইউনিফর্মলি পোলারাইজড অবজেক্ট রয়েছে, একটা অবজেক্ট যেখানে পোলারাইজেশনটা কনস্ট্যান্ট,
পোলারাইজেশন ভেক্টরটা কনস্ট্যান্ট, তাহলে এই মেটেরিয়ালটার ভিতরে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেইটাকে -p/3 এরকম ভাবে লেখা যায়। কিভাবে এটাকে এক্সপ্লেন করা যায়? দেখো, দি সারফেস ডিস্ট্রিবিউশন অফ বাউন্ড চার্জেস, যদি আমার ইউনিফর্ম পোলারাইজেশন হয়, ধরে নেওয়া যাক এই ইউনিফর্ম পোলারাইজেশনটা সে জেড ডিরেকশনে রয়েছে। আবার বলছি, ধরে নেওয়া যাক ইউনিফর্ম পোলারাইজেশনটা জেড ডিরেকশনে আছে, তাহলে সিগমা বি বাউন্ড চার্জ ডেনসিটি ওভার দি সারফেস, সেটাকে কিভাবে লিখতে পারি? পি ডট এন ক্যাপ। তার মানে কি? পি ডট আর ক্যাপ। যদি পিটা জেড ডিরেকশনে থাকে তাহলে জেড ক্যাপ ডট আর ক্যাপ করলে কত হয়? কস থিটা। সো সিগমা বি ইকুয়ালস টু কস থিটা। সিগমা বি ইকুয়ালস টু কস থিটা। হ্যাঁ, আমি একটা ইউনিফর্মলি পোলারাইজড স্ফিয়ার নিলাম, যেখানে তোমার ধরে নেওয়া হলো পোলারাইজেশনটা জেড অ্যাক্সিস বরাবর। ইউনিফর্মলি পোলারাইজ তো পোলারাইজেশনটা যেদিকে আছে সেটাকে আমি জেড অ্যাক্সিস বললাম, কি যায় আসে, এ তো স্ফেরিক্যাল সিমেট্রি। তো পোলারাইজেশনটা ধরো জেড ডিরেকশনে রয়েছে, তাহলে সিগমা বি ইকুয়ালস টু পি ইনটু কস থিটা। ওকে, নাও পোটেনশিয়াল এট এ পয়েন্ট ইনসাইড দি স্ফিয়ার, এইটা তোমরা বোধহয় পড়োনি, এইটা পড়োনি কোথাও, দেখোনি। পোটেনশিয়াল আউটসাইড দেখেছো, একটা পোলারাইজড অবজেক্টের জন্য তার বাইরে কেমন হয় পটেনশিয়াল, কেমন হয় সেটা করেছো। বেসিক্যালি একটা ডাইপোল মোমেন্টের জন্য পোটেনশিয়ালের এক্সপ্রেশন, কিন্তু এইটা তোমরা করোনি। potential at a point inside the sphere due to this charge distribution, কোন একটা স্ফিয়ার রয়েছে ধরো, সেই স্ফিয়ারে চার্জ ডিস্ট্রিবিউশনটা হচ্ছে রো, মানে পি কস থিটা, পি কস থিটা। তাহলে ইনসাইড দি স্ফিয়ার কোন পয়েন্টে পোটেনশিয়ালটাকে এরকম ভাবে লেখা যায়, পি ইন্টু আর কস থিটা বাই 3 এপসিলন 0, পি ইন্টু আর কস থিটা বাই 3 এপসিলন 0। এবার এই যেটা ধরলাম যে আর ইন্টু কস থিটা সমান জেড, তাহলে পোটেনশিয়ালের এক্সপ্রেশনটাই পি জেড বাই 3 এপসিলন 0। potentialটা তুমি জানো, readily you can calculate the internal electric field, that is minus del v del z, তো মাইনাস পি বাই 3 এপসিলন 0। দেখো পোটেনশিয়াল পোলারাইজেশনটা যেই দিকে, ইলেকট্রিক ফিল্ডটা তার অপোজিট ডিরেকশনে। হ্যাঁ, পি ইকুয়ালস টু মাইনাস পি বাই 3 এপসিলন 0, এরকম ভাবে আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে ক্যালকুলেট করতে পারি। এইটা তোমাদের স্কোপের বাইরে, এটা আগে কারিকুলামে পড়ানো হতো। ল্যাপ্লাসের ইকুয়েশন এ সলিউশন in azimuthally symmetric cases. Laplace's equation টা তোমরা মনে করতে পারছো, del 2 v equals to 0 in a charge free region, the electrostatic potential satisfies a relation del 2 v equals to 0। এই del 2 v equals to 0 এই ইকুয়েশনটাকে যদি আমরা অ্যাজিমুথালি সিমেট্রিক কেসে অ্যাপ্লাই করি, অর্থাৎ সেই সমস্ত কেসে যেখানে ভি পোটেনশিয়ালটা ফাই ইন্ডিপেন্ডেন্ট, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে যদি ভিটাকে লেখা হয় দ্যাট উইল বি আর থিটা ফাই ডিপেন্ডেন্ট। ফর অ্যান অ্যাজিমুথালি সিমেট্রিক কেস দি পোটেনশিয়াল ইজ ফাই ইন্ডিপেন্ডেন্ট, যদি ভিটাকে ভি অফ আর থিটা এরকম ভাবে লেখা হয়, del 2 v equals to 0, এই ইকুয়েশনের একটা সুন্দর সলিউশন রয়েছে। এটা তোমরা পরে সেমিস্টারে ম্যাথমেটিক্যাল মেথডস এর মধ্যে পড়বে। আগের কারিকুলামে এটা করানোর সুযোগ ছিল আর কি। সেখান থেকে দেখানো যেত যে কোনো একটা স্ফিয়ারের উপর যদি চার্জ ডিস্ট্রিবিউশন পি ইন্টু কস থিটা হয়, তাহলে পোটেনশিয়াল ইনসাইড দি স্ফিয়ার ইজ পি আর কস থিটা বাই 3 এপসিলন 0। হ্যাঁ, এরকম ভাবে লেখা যায় আর কি। সেটা না জানলে এই প্রবলেমটা মিনিংলেস। নেক্সট, পরে যে প্রবলেমটা আছে দেখো, এ স্মল স্ফেরিক্যাল ক্যাভিটি অফ রেডিয়াস এ ইজ ফর্মড of a uniformly polarized dielectric material carrying polarization P. Calculate the electric field inside the cavity. হ্যাঁ, একটা তোমার ইউনিফর্মলি পোলারাইজড ডাইইলেকট্রিক মেটেরিয়াল রয়েছে, ইউনিফর্মলি পোলারাইজড ডাইইলেকট্রিক মেটেরিয়াল, যেখানে তোমার একটা ইউনিফর্ম পোলারাইজেশন রয়েছে। এবার এই মেটেরিয়ালটার ভিতরে একটা স্ফেরিক্যাল ক্যাভিটি তৈরি করে দেওয়া হলো, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা কত হবে ইনসাইড দি মেটেরিয়াল, সেটাকে বের করতে হবে। এটা তোমাদের কাছে সবার কাছে ছবিটা আছে, যারা ক্লাস করতে বসেছো ছবিটা নিয়ে বসেছো কি? তাহলে আমার সুবিধা হবে বলতে। হ্যাঁ স্যার আছে। এখন ব্যাপারটা হচ্ছে শেয়ার স্ক্রিন, এইটাকে পাল্টালেই রেকর্ডটা তোমার শিফট হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এইটা একটা বড় ড্রব্যাক। আমার কাছেও ওটা আছে, কিন্তু আমি যখনই সুইচ স্ক্রিন
তখনই রেকর্ডটা বোধহয় স্টপ হয়ে যাবে। হ্যাঁ, বোধহয় স্টপ হয়ে গেল। আগের দিনকে আমি 4th সেমিস্টারে ক্লাসটাকে রেকর্ড করতে গিয়ে এরকম একটা সমস্যা ফেস করলাম। আচ্ছা, রেকর্ডিং দেখাচ্ছে তো? হ্যাঁ, দেখাচ্ছে এখন, কিন্তু আগের দিনকে এরকমই কিছু একটা করতে গিয়ে গন্ডগোল হয়ে গেছিল। সেমিস্টার 4 এর ক্লাসটা রেকর্ডই করতে পারলাম না। এই যে দাঁড়াও, কোথায় যেন এই প্রবলেমটা জিনিসটা হচ্ছে এরকম। ছবিটা এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা এখন? এখানে এখানে যে ছবিটা দেখাচ্ছি আমি, ছবিটা খুব ভালো করে যদিও আঁকা নেই। এইটা এইটা ধরো তোমার এই যে বড় বাউন্ডারি দিয়ে যেটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে কোনো একটা ডাইলেকট্রিক মেটেরিয়াল। হ্যাঁ, এটা কোনো একটা ডাইলেকট্রিক মেটেরিয়াল। এবার তোমার এখানে পোলারাইজেশনটা এইরকম একটা ডিরেকশনে দেখানো আছে। ধরো এটাই হচ্ছে তোমার কোন একটা ফিক্সড ডিরেকশন, সে জেড ডিরেকশন, কেমন? আর এই ডাইলেকট্রিক মেটেরিয়ালটার মধ্যে এরকম একটা স্মল স্ফেরিক্যাল ক্যাভিটি ফর্ম করা হয়েছে। মেটেরিয়ালটার মধ্যে এরকম একটা স্মল স্ফেরিক্যাল ক্যাভিটি ফর্ম করা হয়েছে, ক্লিয়ার? এখানে কোনো একটা রিপ্রেজেন্টেটিভ ডিরেকশন আর ক্যাপকে দেখানো হয়েছে, যেখানে আমরা স্মল সারফেস এরিয়া ডিএস কনসিডার করেছি। একটা এলিমেন্টারি সারফেস এরিয়া ডিএস কনসিডার করা হয়েছে এইরকম কোন একটা জায়গাতে। এখন খেয়াল করে দেখো যে ডাইলেকট্রিক মেটেরিয়ালটা তো ইউনিফর্মলি পোলারাইজড, কাজেই এখানে ভলিউম ডিস্ট্রিবিউশন অফ বাউন্ড চার্জ তার কোনো প্রশ্নই নেই। রবি ইকালস টু জিরো, রবি ইকালস টু মাইনাস ডেল ডট পি হয়। পিটা যদি ইউনিফর্ম হয় তাহলে রবিটা জিরো হবে। হুম। এবার সিগমা বিটা থাকবে, সিগমা বিটা আমরা ক্যালকুলেট করতে পারি। সিগমা বিটা কোথায় ক্যালকুলেট করব? অবশ্যই এখানে যে স্ফেরিক্যাল ক্যাভিটি তৈরি করা হয়েছে, বেসিক্যালি মাঝখান থেকে স্ফেরিক্যাল ভলিউমের মধ্যে, একটা ছোট স্ফেরিক্যাল ভলিউমের মধ্যে যে ডাইলেকট্রিক মেটেরিয়ালটা ছিল সেইটাকে তুলে ফেলে দেওয়া হয়েছে। তাহলে একটা ক্যাভিটি ফর্মেশন হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ মেটেরিয়ালটার ভিতরে একটা তোমার এরকম ইনার সারফেস থেকে যাচ্ছে, যেখানে তোমার বাউন্ড চার্জটা আমরা খুঁজতে পারি। সিগমা বি যদি ক্যালকুলেট করি এই স্ফেরিক্যাল ক্যাভিটিটার যে সারফেস, সেই সারফেসে সেইটা কি হবে? পি ডট এন ক্যাপ। আমরা এন ক্যাপটাকে কত লিখবো? মাইনাস আর ক্যাপ। কারণটা পরিষ্কার, তার কারণ রেডিয়াস ভেক্টরটাকে আমরা সবসময় আউটওয়ার্ড ডিরেকশনে নিই। হোয়ারাজ তোমার এই ইনার সারফেস, সেখানে নর্মালটা কোন দিকে রয়েছে? অপোজিট টু দি রেডিয়াস ভেক্টর। তাহলে পি ডট এন ক্যাপটাকে বেসিক্যালি পি ডট মাইনাস আর ক্যাপ। হ্যাঁ, মাইনাসটা বাইরে নিয়ে নাও। পি ডট আর ক্যাপ মানে ছবি থেকে পরিষ্কার বুঝতে পারছো, ইট ইজ সিম্পলি পি ইন্টু কস থিটা। ওকে, পি ইন্টু কস থিটা, ক্লিয়ার? এবার উই ক্যান কনসিডার সাম এলিমেন্টারি এরিয়া। এই যে জাস্ট এখানে এলিমেন্টারি এরিয়া কনসিডার করা হয়েছে অন দি সারফেস অফ দি ক্যাভিটি। এই এখানে তোমার একটা এলিমেন্টারি এরিয়া সাম ডিএস কনসিডার করা হয়েছে। তাহলে এই ডিএস এর মধ্যে কতটুকু চার্জ আছে বলতো? ডিএস এর মধ্যে যেটুকু চার্জ রয়েছে সেটা হচ্ছে সিগমা বি ইন্টু ডিএস। সিগমা বিটা আমরা ক্যালকুলেট করেছি, সিগমা বি ইন্টু ডিএস, দ্যাট ইজ দি চার্জ কন্টেন্ট ওভার দিস এরিয়া। তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ডটা কত হবে অ্যাট দি সেন্টার অফ দি ক্যাভিটি? এইটুকু চার্জের জন্য ক্যাভিটি সেন্টার ইলেকট্রিক ফিল্ডটা হবে সিগমা বি ডিএস বাই 4 পাই এপসিলন 0 ইন্টু এ স্কোয়ার, যেখানে এটা হচ্ছে রেডিয়াস অফ দি ক্যাভিটি। এটা রেডিয়াস অফ দি ক্যাভিটি। ওকে, এখন ন্যাচারালি বুঝতে পারছো যে তোমার এই ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে? ইলেকট্রিক ফিল্ডটা তোমার এই রেডিয়াস ভেক্টর বরাবর হবে, আইদার তোমার আর ক্যাপ বরাবর অথবা মাইনাস আর ক্যাপ বরাবর। এখন আমি যদি ডিএসটাকে এইরকম কোন একটা জায়গাতে নিতাম বা ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্টে নিতাম, তাহলে এটা ডিফারেন্ট ডিরেকশনে হতে পারতো, আবার একই ডিরেকশনেও হতে পারতো। সেইটা ডিপেন্ড করছে এই কস থিটা ভ্যালুটার উপর। সেই জন্য আমরা যখন ওভারঅল কন্ট্রিবিউশনটা ক্যালকুলেট করব, এই ক্যাভিটির সারফেসের উপরে যতগুলো চার্জ রয়েছে প্রত্যেকটা চার্জের জন্য যদি আমরা সেন্টার ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করি, আমাদেরকে তাহলে এই কোয়ান্টিটিটাকে ভেক্টোরিয়ালি অ্যাড করতে হবে। ভেক্টোরিয়ালি অ্যাড করার জন্য আমরা কি করলাম? কম্পোনেন্ট অফ দি ইলেকট্রিক ফিল্ড ইন দি ডিরেকশন অফ দি পোলারাইজেশন, পোলারাইজেশনটা যেই দিকে সেই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করলাম। এটাই হওয়া উচিত, পোলারাইজেশন ভেক্টর যেই দিকে ইলেকট্রিক ফিল্ডটা সেই দিকে বা তার অপোজিট ডিরেকশনে হবে। তো ইলেকট্রিক ফিল্ড এটা যদি পোলারাইজেশন ভেক্টরের দিকে কম্পোনেন্ট নাও, কি হবে? এটাকে যদি আমি ডিই বলি, তাহলে কম্পোনেন্টটা কত হবে? ডিই ইন্টু কস থিটা, ডিই ইন্টু কস থিটা। এবার ডি এর ভ্যালুটা বসিয়ে দেওয়া হয়েছে সিগমা বি ডিএস বাই 4 পাই এপসিলন 0 স্কয়ার ইন্টু কস থিটা।
এরপর আবার কি সিগমা বি এর ভ্যালুটা বসানো হয়েছে, এরপর আবার সিগমা বি এর ভ্যালুটা বসানো হয়েছে। সিগমা বি এর ভ্যালুটা বসালে তোমার এরকম কিছু একটা হবে, পি কস থিটা ইন্টু এ স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই ইন্টু কস থিটা। এবার এইটাকে আমরা ইন্টিগ্রেট করে দেব ওভার দি স্ফেরিক্যাল ভলিউম, স্ফেরিক্যাল সারফেস, যেখানে তোমার ফাইটাকে ইন্টিগ্রেট করতে হবে 0 টু 2 পাই আর থিটাটাকে ইন্টিগ্রেট করতে হবে 0 টু পাই। এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে এইরকম একটা এক্সপ্রেশন পাওয়া যাবে আর কি, পি বাই 3 এপসিলন 0, হ্যাঁ, ভেক্টর পি বাই 3 এপসিলন 0 এরকম একটা এক্সপ্রেশন পাওয়া যাবে। রেকর্ডটা কি হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? এখানে মাইনাস সাইনটা নিয়ে কোনো কনফিউশন রয়েছে? সিগমা বিটা ক্যালকুলেট করলাম, কিন্তু যখন ডি প্রাইম ক্যালকুলেট করছি সেখানে দেখো মাইনাস সাইনটা উঠে গেছে, কারণটা কি এক্সপ্লেন করতে পারবে? এইটা 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 কষে দেখেছো? দেখেছো? হ্যাঁ হ্যাঁ, কষে দেখেছো? কোনো কোনো প্রবলেম ফেস করোনি এখানটায়? প্রবলেম ফেস করোনি এখানে? হ্যাঁ স্যার। হুম, মাইনাস সাইনটা নিয়ে প্রবলেম ফেস করেছো। মাইনাস সাইনটা নিয়ে প্রবলেম এই যে এখানটা বলা হয়েছে না, কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন দ্য ডিরেকশন অফ পোলারাইজেশন, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ইন দি অপোজিট ডিরেকশন অফ পোলারাইজেশন, ইন দি ডিরেকশন অপোজিট টু দি পোলারাইজেশন। তাহলে দেখো এই থিটাটাকে আমরা রিপ্লেস করতে পারতাম পাই মাইনাস থিটা দিয়ে, এই থিটাটাকে রিপ্লেস করতে পারতাম বাই পাই মাইনাস থিটা দিয়ে, সেখানে তাহলে কি একটা মাইনাস সাইন আসতো, আর যখন সিগমা বির ভ্যালু বসাচ্ছ সেটা কি কম্পেনসেটেড হয়ে যাবে। আমরা দেখেছি যে তোমার পোলারাইজেশন যেই দিকে, ইলেকট্রিক ফিল্ডটা কি তার উল্টো দিকে হবে তোমার, ওই আগের আগের প্রবলেমটা থেকে দেখো, ইনসাইড ইনসাইড দি মেটেরিয়াল যখন করছো, ইনসাইড দি মেটেরিয়াল যখন করছো, ইলেকট্রিক ফিল্ড আর পোলারাইজেশন ভেক্টর এই দুটো অপোজিটলি ডিরেক্টেড, কাজে এখানে যখন কম্পোনেন্টটা নিচ্ছি সেইটা নেগেটিভ ডিরেকশনে নিতে হতো আর কি, তাহলে তোমার ওই মাইনাস সাইনটা কম্পেনসেটেড হয়ে যেত। তো এইটাই হচ্ছে তাহলে ইলেকট্রিক ফিল্ড, ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড ক্যাভিটির মধ্যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এইটা। যদি ক্যাভিটি না থাকতো, ক্যাভিটি যদি না থাকতো তাহলে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটা তোমার মাইনাস পি বাই 3 এপসিলন 0 হতো। ক্যাভিটি করার জন্য ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে প্লাস পি বাই 3 এপসিলন 0। এবার এই সিস্টেমটাকে যদি আমরা একটা এক্সটার্নাল ফিল্ডে বসিয়ে রাখি, অর্থাৎ এই পি পোলারাইজেশনটা যদি সাম E0 ইলেকট্রিক ফিল্ডের জন্য হয়ে থাকে, তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দি ক্যাভিটি উড বি দি সাম E0 প্লাস E প্রাইম, এই দুটোর ভেক্টর সাম হবে, তাহলে E0 প্লাস 3 বাই 3 এপসিলন 0। এটাই হচ্ছে টোটাল ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দি ক্যাভিটি। এইটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষার পরে এই প্রবলেমটা দেখবে, বেশ কয়েকবার এসেছে। এবার বেসিক্যালি এই আইডিয়াটাকেই এক্সপ্লেন করা আছে পরের প্রবলেমটাতে। এ ডাইইলেকট্রিক স্ফিয়ার ইজ প্লেসড ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড E0, ক্যালকুলেট দি ফিল্ড ইনসাইড অ্যান্ড আউটসাইড দি স্ফিয়ার। একটা ডাইইলেকট্রিক স্ফিয়ারকে তোমার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বসানো আছে, তাহলে ইন্টারনাল ফিল্ড কত আর এক্সটার্নাল ফিল্ড কত এটা বের করতে হবে। এটা বেশ কয়েক রকম ভাবে করা যায়। এইটা আমি গ্রিফিথসের একটা অ্যাপ্রোচের কথা বলেছি, গ্রিফিথসেও দেখবে তোমার বেশ কয়েকটা অ্যাপ্রোচ দিয়ে করা যায় বলা আছে। এখানে কিভাবে করা হচ্ছে, ধরো ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটা সাম EI, এই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটা ইজ বেসিক্যালি দি ভেক্টর সাম অফ টু ইলেকট্রিক ফিল্ডস। একটা কি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যার মধ্যে মেটেরিয়ালটাকে বসানো হয়েছে E0, আর আরেকটা হচ্ছে EPI, ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড আর E0 এই দুটোর ভেক্টর সাম। এবার আগে দেখে এলাম ওই প্রবলেম 1 বা এক্সাম্পল 1-এ দেখে এলাম ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পোলারাইজেশন কিরকম হয়, ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পোলারাইজেশন কেমন হয়, মাইনাস পি বাই 3 এপসিলন 0, মাইনাস পি বাই 3 এপসিলন 0। এই পিটা ইজ অ্যাকচুয়ালি কজড বাই দি টোটাল ইলেকট্রিক ফিল্ড। এখানে তাহলে আমরা ইপিআইটাকে এই এক্সপ্রেশনটা দিয়ে রিপ্লেস করে দেব, এই যে ইকুয়েশনটা রয়েছে এই ইকুয়েশনে ইপিআইটাকে রিপ্লেস করো বাই দিস ইকুয়েশন। এখানে তোমার দেখতে পাবে এপসিলন 0 বাদ চলে যাচ্ছে, কাই বাই 3 ইন্টু EI,
এবার অ্যালজেব্রিক্যালি জিনিসটাকে সলভ করো টু অবটেন EI ইকুয়ালস টু 3/3 প্লাস কাই ইন্টু E0। বুঝতেই পারছো একটা ডাইইলেকট্রিক মেটেরিয়ালের ক্ষেত্রে কাইটা একটা পজিটিভ কোয়ান্টিটি, কাজে EI এইটা স্মলার দেন E0। এবার আউটসাইড দি স্ফিয়ার ইলেকট্রিক ফিল্ডটা কত হবে? স্ফিয়ারটার বাইরে যখন ইলেকট্রিক ফিল্ড আমরা ক্যালকুলেট করব, আমাদেরকে দুটো কন্ট্রিবিউশনই নিতে হবে। সেটা হচ্ছে এক্সটার্নাল ফিল্ড আর আরেকটা হচ্ছে ফিল্ড প্রডিউসড বাই দি অবজেক্ট, ফিল্ড প্রডিউসড বাই দি পোলারাইজড অবজেক্ট। ভিতরেও যখন আমরা টোটাল ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছিলাম দুটোরই কন্ট্রিবিউশন নিয়েছিলাম, মানে এক্সটার্নাল ফিল্ড আর হচ্ছে ইন্টারনাল ফিল্ড বা ফিল্ড প্রডিউসড বাই দি ডাইইলেকট্রিক পোলারাইজড অবজেক্ট। আউটসাইড দি মেটেরিয়াল, আউটসাইড দি স্ফিয়ার যখন ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব, এখানেও আমাদের দুটো জিনিসকেই কন্ট্রিবিউট করতে হবে। একটা হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যার মধ্যে বডিটাকে বসানো রয়েছে, অবজেক্টটাকে বসানো রয়েছে, আর আরেকটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড হুইচ ইজ প্রডিউসড বাই দি পোলারাইজেশন অফ দি অবজেক্ট, ইপিও। এখন ইপিওটাকে কিন্তু এক্ষেত্রে সহজে ক্যালকুলেট করে ফেলা যায়। পোলারাইজড অবজেক্টটার জন্য এক্সটার্নাল কোনো পয়েন্টে ফিল্ড কত সেটাকে সহজে ক্যালকুলেট করা যায়, তার কারণ পোলারাইজড অবজেক্টটাকে আমরা একটা ডাইপোল হিসাবে ভাবতে পারি। পোলারাইজড অবজেক্টটাকে আমরা একটা ডাইপোল হিসাবে ভাবতে পারি। পোলারাইজেশনটা কত? ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড যদি EI হয়, আগে যেটা আমরা করে এলাম, পোলারাইজড অবজেক্টের মধ্যে ইলেকট্রিক ফিল্ডে যদি EI হয় তাহলে পোলারাইজেশনটা হবে এপসিলন 0 কাই ইন্টু EI। EI এর ভ্যালুটাকে বসিয়ে দাও। এখানে তোমার একটা অ্যালজেব্রা করা হয়েছে, এই কাইয়ের সাথে কে টাকে রিলেট করা হয়েছে। তোমরা মনে করতে পারছো কে সমান 1 প্লাস কাই ই, রাইট? কে সমান 1 প্লাস কাই ই, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইকুয়াল টু 1 প্লাস কাই ই। কাইটা হচ্ছে ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি। সেটা করলে এরকম একটা এক্সপ্রেশন পাবে। কাইটাকে লেখা হয়েছে আজ k-1, আর তোমার নিচে যেটা 3 প্লাস কাই ছিল এটাকে k+2 করে লেখা হয়েছে। এবার ডাইপোল মোমেন্টটাকে ক্যালকুলেট করে দেখো। ডাইপোল মোমেন্ট সমান কত? পোলারাইজেশন ইনটু ভলিউম। ডাইপোল মোমেন্ট পোলারাইজেশনের ডেফিনিশন কি ছিল? ডাইপোল মোমেন্ট বাই ভলিউম। কাজে ডাইপোল মোমেন্ট সমান পোলারাইজেশন ইনটু ভলিউম। স্ফেরিক্যাল অবজেক্ট, ভলিউমটা হচ্ছে 4/3 পাই a কিউব। এরকম ভাবে আমরা তাহলে ডাইপোল মোমেন্টটাকে বের করতে পারলাম। Now we know the expression for the electric field due to a dipole moment. The expression is 1/4 pi epsilon 0 r cube 3 p dot r cap into r cap minus p. এখানে তাহলে আমরা যদি পিটাকে বসিয়ে দিই, দেখতে বড় লাগছে কিন্তু ইট ক্যান বি ডান। যদি বসিয়ে দাও তাহলে এইরকম একটা এক্সপ্রেশন হবে আর কি, E0 ডট আর ক্যাপ মাইনাস E0, সেটাকে এরকম ভাবে লেখা হয়েছে। ইনফ্যাক্ট তুমি এরকম ভাবেও লিখে রাখতে পারো আর কি, এরকম ভাবে নাও লিখতে পারো, এইরকম ভাবে লিখে রাখলেও কোনো অসুবিধা নেই। আর আরেকটা এইভাবে করা যেতে পারে, অথবা তোমার এই ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল সেইখানে একটা এক্সপ্রেশন ছিল, মনে করে দেখো, তোমার এই 2 cos থিটা ইনটু r ক্যাপ প্লাস sin থিটা ইনটু থিটা ক্যাপ, এরকম ভাবে এটাকে লেখা যায় ইলেকট্রিক ফিল্ড দিয়ে মাল্টিপ্লাই করে, সেইভাবেও লিখতে পারো। যেটা সুবিধা হয় সেটাই করবে। টোটাল ইলেকট্রিক ফিল্ডটা তাহলে এই দুটোর সাম। এরকম ভাবে আমরা একটা পোলারাইজড অবজেক্টের জন্য এটাকে বের করতে পারি আর কি। বডিটার ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত আর বাইরে ইলেকট্রিক ফিল্ড কত সেইটাকে বের করতে পারি। জাস্ট একটু আবার সামারাইজ করার জন্য আমি কথাটাকে বলছি। এখানে আমরা মেনলি তিনটে প্রবলেম নিয়ে ডিসকাস করলাম, এই ডাইইলেকট্রিক মেটেরিয়াল, পোলারাইজেশন, ইলেকট্রিক ফিল্ড, এই রিলেশন গুলোর উপর বেস করে। প্রথম প্রবলেমটায় আমরা ডিসকাস করলাম যে কোনো একটা পোলারাইজড, ইউনিফর্মলি পোলারাইজড অবজেক্ট যদি থাকে তার ভিতরে ইলেকট্রিক ফিল্ডটা কত হয়। একটা ইউনিফর্মলি পোলারাইজড অবজেক্ট, হ্যাঁ, ধরো একটা বডিকে কোনোভাবে ইউনিফর্মলি পোলারাইজ করা হয়েছে, তাহলে শুধুমাত্র পোলারাইজেশনের জন্য বডিটার ভিতরে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে আমরা দেখালাম, সেটা হচ্ছে -p/3 ε0। দ্বিতীয় প্রবলেমটা কি করা হলো? দ্বিতীয় প্রবলেমটায় বেসিক্যালি একটা তোমার পোলারাইজড অবজেক্ট রয়েছে, ইউনিফর্মলি পোলারাইজড অবজেক্ট রয়েছে, তার ভিতরে একটা ছোট্ট স্ফেরিক্যাল ক্যাভিটি ফর্ম করা হলো। এই ক্যাভিটিটার ভিতরে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমরা ক্যালকুলেট করলাম। আর থার্ড প্রবলেমটা কি করা হলো? থার্ড প্রবলেমটায় পোলারাইজড অবজেক্টটা মানে ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করা হয়েছে ডিউ টু পোলারাইজেশন এন্ড এক্সটার্নাল ফিল্ড বোথ। পোলারাইজড মানে অবজেক্টটাকে ধরো তোমার একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড E0 এর মধ্যে বসানো হয়েছে such that it has got a uniform polarization। তাহলে এই বডিটার ভিতরে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত, বডিটার বাইরে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত, সেইটাকে ক্যালকুলেট করা হয়েছে।
বলো কোথাও ডাউট থাকলে কোথাও বলো, স্যার ডিসকাস করো। হ্যাঁ বলো। স্যার বলছি যে প্রবলেম 2 তে ওই ডি এর যে এক্সপ্রেশনটা এসেছে না, সিগমা ডিএস বাই 4 পাই এপসিলন নট ইনটু এ স্কয়ার, এটা আবার বুঝিয়ে দেবেন কেন এলো? প্রবলেম 2 কোনখানটায় বলো, সিগমা ডিএস এইটা? হ্যাঁ হ্যাঁ, ওই যেটা ক্যাভিটির অঙ্কটা। এই তো, হ্যাঁ এইটা তুমি স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডি যে এক্সপ্রেশনটা বলছো? এক্সপ্রেশনটা মানে এর ওপরে, এর ওই যে যেটা দেখায় ডি এর এক্সপ্রেশনটা। এইটা 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 না না, ওই লেখাটা আছে না, দ্য কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন দ্য ডিরেকশন অফ পোলারাইজেশন, উপরের লাইনটা। হ্যাঁ এটা। এইটা এইটা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা এটা অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত ছিল ইন দি অপোজিট ডিরেকশন অফ দি পোলারাইজেশন। তো যাই হোক, মানে সেটা তোমার ওই যে আগে তোমরা তো ছবিটা এঁকেছো, ছবিটার দিকে তাকাও, ছবিটার দিকে তাকাও তাহলেই বুঝতে পারবে। না স্যার, ওটা নয়, এর ওপরের লাইনটা, মানে ডি ইকুয়াল টু সিগমা ডিএক্স ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট স্কয়ার, এটা। এই টার্মটা বলছো তো? এইটা এই লাইনটা, এই ইকুয়েশনটা, এটা তো কুলম্ব ল, কুলম্বস ল। কিন্তু স্যার আমরা তো জানি মানে কোনো ক্যাভিটির মধ্যে ইলেকট্রিক ফিল্ড 0 হয়। কোন ক্যাভিটির মধ্যে জানো? যে কোনো মানে কন্ডাক্টর যদি থাকে বা কোনো স্ফেরিক্যাল শেল, আগের এই চ্যাপ্টার পড়েছিলাম না, কোনো স্ফেরিক্যাল শেল একদমই নয়, যদি থাকে। একদমই নয়। সেখানে খেয়াল করে দেখবে যে একটা কথা লেখা ছিল ইউনিফর্মলি পোলারাইজড। একটা ইউনিফর্মলি পোলারাইজড স্ফেরিক্যাল সেল যদি হয়, ইউনিফর্মলি চার্জ স্ফেরিক্যাল সেল যদি হয়, তাহলে ভিতর ইলেকট্রিক ফিল্ড 0। কিন্তু এখানে যে ক্যাভিটিটা নিয়েছো, সেই ক্যাভিটির যে সারফেসটা, সেই সারফেসে দেখো ইউনিফর্ম চার্জ নেই, নন ইউনিফর্ম চার্জ রয়েছে। একটা পার্টে তোমার চার্জটা পজিটিভ আর একটা পার্টে চার্জটা নেগেটিভ, তাহলে কিভাবে ক্যান্সেলেশন হবে? তুমি যেখানটায় ডিএস নিচ্ছ তার জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করে দেখো, আর ডায়ামেট্রিক্যালি অপোজিট সাইডে ডিএস নিয়ে তার জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করে দেখো, দেখবে এই দুটো ইলেকট্রিক ফিল্ড এডিটিভ, দুটো ইলেকট্রিক ফিল্ড যোগ হয়ে যাচ্ছে, ক্যান্সেলেশন হচ্ছে না। তার কারণ কস থিটা, তো চার্জ ডেনসিটিটা তো তোমার কস থিটা, সুতরাং চার্জ ডেনসিটির ভ্যালুটা অ্যাট থিটা ভ্যালুতে যা, পাই প্লাস থিটাতে ভ্যালুটা কি ঠিক তার অপোজিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাজে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু এক্ষেত্রে অ্যাডিটিভ হয়ে যাবে। একটা কম্পোনেন্ট ক্যান্সেলড হবে কিন্তু একটা কম্পোনেন্ট থাকবে পোলারাইজেশনের দিকে, বা আরো পরিষ্কার করে বললে যেটা বলতে হয়, পোলারাইজেশনের অপোজিট দিকে যে কম্পোনেন্টটা, সেই কম্পোনেন্টটা থাকবে। আর স্যার বলছি যে এটা ক্যাভিটির মধ্যে মানে ইনসাইডে তো আমরা বলেছে, তাহলে আমি এটা করলাম। হুম হুম হুম, কি বলো? আমাদের কোয়েশ্চেনে বলেছে যে ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য ক্যাভিটি, তাহলে হ্যাঁ ইনসাইড দ্য ক্যাভিটি বলেছে, তাহলে আমি এখানে রেডিয়াসটা এ কেন ধরলাম? হ্যাঁ, ইনসাইড, ইনসাইড। এইটা এইটা কিন্তু হ্যাঁ, সেটা সেটা ঠিকই বলেছো। এই যে এই কথাটা সেটা জোর দিতে হবে, স্মল স্ফেরিক্যাল ক্যাভিটি, স্মল স্ফেরিক্যাল ক্যাভিটি। হ্যাঁ, ক্যাভিটিটা খুব ছোট, বডির যে এক্সটেন্ট, বডির এক্সটেন্টের রেসপেক্টে ক্যাভিটিটা খুব ছোট, কাজেই তুমি সেন্টারে ক্যালকুলেট করাও যা, তার আশেপাশে ক্যালকুলেট করাটাও তাই। ঠিক আছে। ওকে, এইখানটা একটা মাইনাস সাইন দিয়ে শুরু করতে পারো আর কি। হ্যাঁ, কম্পোনেন্ট অফ দি ইলেকট্রিক ফিল্ড ইন দি ডিরেকশন অফ পোলারাইজেশন ইজ মাইনাস ডিই কস থিটা, এইখানটা একটা মাইনাস হবে। এইখানে মাইনাস সাইনটার কারণটা হচ্ছে এটাই যে তোমার এই চার্জটা কোন দিকে আছে সেইটা দেখে তোমাকে বের করতে হবে আর কি। ছবিটাতে আমি আরেকবার যাই, তাহলে হয়তো বলতে পারবো। দাঁড়াও। দাঁড়াও। এই যে এই ছবিটা যেটা দেখছো, এইখানে এইখানে যে চার্জটা রয়েছে, সেই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড, ধরো ধরো এখানে তোমার সিগমা বি ইন্টু ডিএস চার্জ রয়েছে। হ্যাঁ, আমি আই ডোন্ট নো অ্যাবাউট দি সাইন অফ সিগমা বি, সিগমা বি সাইনটা কি সে সম্পর্কে আমি জানি না। এইখানে যে চার্জটা রয়েছে সেটা কত, সিগমা বি ইন্টু কস থিটা, পরিষ্কার। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কোন ডিরেকশনে হবে? ইলেকট্রিক ফিল্ডটা ইলেকট্রিক ফিল্ডটা এইরকম একটা ডিরেকশনে হবে, তাই তো? ইলেকট্রিক ফিল্ডটা এই ডিরেকশনে হবে যদি এই ডিএস পয়েন্টে চার্জটা সাম সিগমা ইনটু ডিএস হয়, উই ডোন্ট নো দি পোলারিটি অফ সিগমা বি। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা সেন্টারে কোন ডিরেকশনে হবে?
এই মাইনাস আর ক্যাপ বরাবর হবে। এবার যদি আমরা পি ভেক্টর বরাবর এর কম্পোনেন্টটাকে নিতে চাই, পি ভেক্টর বরাবর কম্পোনেন্টটা নিলে কিভাবে নেব বলো তো? পি ভেক্টর বরাবর কম্পোনেন্টটাকে নিলে আমাদের তোমার এই যে এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করতে হবে। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি পাই মাইনাস থিটা। পাই মাইনাস থিটা কস পাই মাইনাস থিটা ইজ মাইনাস কস থিটা। তাহলে এইখানেই কিন্তু আমাদের একটা মাইনাস সাইন বসাতে হতো। ডিই প্রাইম সমান ডিই cos theta লিখেছি, it should be actually minus ডিই cos theta, minus ডিই cos theta. Now you put the value of sigma b and do the integration. বুঝতে পারলে? এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এক্সাম্পল 2 খুব ইম্পর্টেন্ট। আর আর বলো, আর কোনো ডিসকাশন থাকলে এখানে? এই তো, ওকে, এগোনো যাক। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে এইরকম, যে পয়সনস ইকুয়েশন আর ল্যাপ্লাসেস ইকুয়েশন ফর ডাইইলেকট্রিক মেটেরিয়াল। এমনিতে আমরা দেখে এসেছি কেমন হয় পয়সনস ইকুয়েশন বা ল্যাপ্লাসেস ইকুয়েশন। ডাইইলেকট্রিক মেটেরিয়ালের ক্ষেত্রেও জিনিসটা এরকম ধরনেরই আর কি। দেখেছি যে গাউসেস ল ফর ডাইইলেকট্রিক্স yield del dot d equals to rho f, del dot d equals to rho f, that is the differential form of Gauss's law in dielectric. dটা displacement vector আর rho f টা হচ্ছে free charge density। এবার d equals to e into epsilon, এইটাকে আমরা এখানে বসিয়ে দিতে পারি। d dot epsilon into e সমান rho f, এখান থেকে এপসিলনটা বাইরে বের করো, ডেল ডট ই সমান রো ইনটু এফ। ইটাকে লেখা যায় অ্যাজ মাইনাস গ্র্যাড ভি, ইটাকে মাইনাস গ্র্যাড ভি করে যদি লেখো তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় ডেল টু ভি ইকুয়ালস টু মাইনাস রো এফ বাই এপসিলন জিরো। হ্যাঁ, দিস ইজ পয়সনস ইকুয়েশন। আমরা আগে দেখে এসেছিলাম ডেল টু ভি ইকুয়ালস টু মাইনাস রো বাই এপসিলন জিরো। এখানেও তোমার জিনিসটা তাই দাঁড়াচ্ছে আর কি, ফ্রি চার্জ দ্বারাই ডিটারমাইন্ড হয়। যদি কোনো ফ্রি চার্জ না থেকে থাকে, ওয়েভটা যদি জিরো হয়, তাহলে ডেল টু ভি উইল বি জিরো। দিস ইজ নোন এজ ল্যাপ্লাসেস ইকুয়েশন। হ্যাঁ, কাজে পয়সনস ইকুয়েশন বা ল্যাপ্লাসেস ইকুয়েশন এগুলো আমরা আগে যেভাবে জেনে এসেছিলাম একই রকম ভাবে এখানেও সেগুলোকে অ্যাপ্লাই করা যায়। আমি এইটা নিয়ে আরো ডিটেলে বলবো, এটা বোধহয় তোমাদের ওই প্রথমের দিকে যে টপিকটা পড়াই সেখানে বলা হয়নি। তার কারণ এবারে সিলেবাসটাকে একটু রিসাফেল করেছে। ওই বাউন্ডারি কন্ডিশন বা তোমার ইউনিকনেস থিওরেম, এই কনটেক্সটে আমি ল্যাপ্লাসেস ইকুয়েশন পয়সনস ইকুয়েশন এগুলো আরেকটু ডিটেলে বলবো আর কি। সেটা মেবি নেক্সট ক্লাস। বাউন্ডারি কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন গুলো কি কি? বাউন্ডারি কন্ডিশনটাও তোমার আগে আমি যেভাবে পড়াতাম, প্রথমে তোমার ডাইইলেকট্রিক ছাড়া এমনি কেসে কেমন হয় সেইটা বলতাম, তারপরে যখন ডাইইলেকট্রিক্স আসতাম সেই ডাইইলেকট্রিক্সে বাউন্ডারি কন্ডিশন কেমন হয় এটা বলা হতো আর কি। এখানে যেমন দিয়েছে সেভাবেই করাই আমি। বাউন্ডারি কন্ডিশন উইথ এট দি ইন্টারফেস অফ টু ডাইইলেকট্রিক মিডিয়া। বাউন্ডারি বলতে কি বোঝায়? বাউন্ডারি বলতে বোঝায় যে তোমার কি একটা সেপারেটিং ডোমেন, একটা সেপারেটিং পয়েন্ট, সেপারেটিং রিজিয়ন, যেটা তোমার একদিকে গেলে কিছু প্রপার্টি একরকম, অন্যদিকে গেলে প্রপার্টি গুলো আর এক রকম। অর্থাৎ বাউন্ডারিটা হচ্ছে এরকম যার ওয়ান সাইডে ইলেকট্রিক্যাল প্রপার্টি আর অন্য সাইডে ইলেকট্রিক্যাল প্রপার্টি, এর মধ্যে ডিফারেন্স রয়েছে। আমার ধরো যদি দুটো ডাইইলেকট্রিক মিডিয়াম থাকে, সেই তোমার গ্লাস আর ওয়াটার ইন্টারফেস, হ্যাঁ, গ্লাস আর ওয়াটার যদি ইন্টারফেস থাকে, আমি সেই গ্লাসের মধ্যে কিছুটা জল নিয়েছি, তাহলে এই জলের যে ডাইইলেকট্রিক প্রপার্টিজ আর গ্লাসের যে ডাইইলেকট্রিক প্রপার্টিজ এইগুলো ডিফারেন্ট। কাজেই জল আর গ্লাস যে জায়গাটাতে টাচ করে আছে সেটাই বেসিক্যালি বাউন্ডারি। তো এইরকম যদি দুটো ডাইইলেকট্রিক মিডিয়ামের বাউন্ডারি থাকে, সেখানে বাউন্ডারি কন্ডিশন গুলো কি কি? এখানে দুটো বাউন্ডারি কন্ডিশন রয়েছে। একটা হচ্ছে নর্মাল কম্পোনেন্ট অফ দি ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ ডিসকন্টিনিউয়াস এট দি বাউন্ডারি অফ টু ডাইইলেকট্রিক মিডিয়া। Normal component of the electric displacement vector is discontinuous at the boundary of two dielectric media, and it is due to the surface distribution of free charges. আমরা যদি ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টরের নর্মাল কম্পোনেন্টটা দেখি, আমরা দেখব যে জাস্ট ওই বাউন্ডারিটার ঠিক নিচে ডিসপ্লেসমেন্ট ভেক্টরের নর্মাল কম্পোনেন্ট যা, আর ঠিক উপরে বাউন্ডারিটার ঠিক উপরে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টরের নর্মাল কম্পোনেন্টটা তা নয়, এদের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে।
এবং এই ডিফারেন্সটা কি কারণে আসে? ডিফারেন্সটা আসে যদি এই বাউন্ডারিতে কোনো রকম ফ্রি চার্জ থেকে থাকে তার জন্য। ফ্রি চার্জের জন্য এই ডিসকন্টিনিউটিটা আসে আর কি। সেটাই বলা আছে, নর্মাল কম্পোনেন্ট অফ দি ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর is discontinuous at the boundary of two dielectric media, and it is due to the surface distribution of free charges. Mathematically, we write the boundary condition as d2n minus d1n equals to sigma f. পরিষ্কার? আর বাউন্ডারি কন্ডিশন 2 টা কি? বাউন্ডারি কন্ডিশন 2 হচ্ছে tangential component of the electrostatic field. Tangential component of the electrostatic field is continuous. Tangential component of the electrostatic field is continuous at the boundary of two media. I mean, তোমার ধরো দুটো রয়েছে, দুটো ডাইলেকট্রিক মিডিয়া রয়েছে। এই ডাইলেকট্রিক মিডিয়ার যে বাউন্ডারি, সেই বাউন্ডারির নিচে, জাস্ট নিচে, বাউন্ডারিটা জাস্ট নিচে ইলেকট্রিক ফিল্ডের ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা যা হবে, বাউন্ডারিটা ঠিক উপরে, আই মিন মিডিয়া 2 তে ইলেকট্রিক ফিল্ডের ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা একই রকম হবে, E1t ইকুয়ালস টু E2t। এই হচ্ছে দুটো বাউন্ডারি কন্ডিশন। হ্যাঁ, এই দুটো বাউন্ডারি কন্ডিশনকে খুব ইজিলি প্রুভ করা যায়। তার জন্য একটা ছবি দরকার, সেই ছবিটাতে আসছি আমি। দেখো, এইটা এরকম একটা ছবি দিকে তাকাও, আরেকটু বড় করা যেতে পারে মেবি। এখানে যেটা দেখতে পাচ্ছ যে তোমার এই কার্ভ লাইনটা একটা এর বাউন্ডারিকে রিপ্রেজেন্ট করছে। কার্ভ লাইনটা তোমার বেসিক্যালি একটা জাস্ট এ মিনিট, কার্ভ লাইনটা বেসিক্যালি তোমার দুটো ডাইলেকট্রিক মিডিয়ার বাউন্ডারিকে রিপ্রেজেন্ট করছে। কার্ভ লাইনটার উপরে, মানে এই সারফেসটার উপরে যে মিডিয়ামটা রয়েছে সেটা মিডিয়াম 2, যেটা ইজ ক্যারেক্টারাইজড বাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এপসিলন 2। আর এর নিচে, এই সারফেসটার নিচে যে মিডিয়ামটা রয়েছে সেটা মিডিয়াম 1, হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই